আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিরোনামটা আপনারা দেখেছেন, ভারতের ভিসা নিতে লম্বা লাইনে বসে গেছে। আমি এই কয়দিন নিজেও একটু কনফিউজড ছিলাম যে ভারত ভিসা কেন দিল। অনেকেই এমনকি ভারতের শত শত নাগরিক আমাকে লিখেছেন যে ফরিদ ভাই, ভারত এটা কি করলো, আপনি কি ভিসার সমর্থন করেন? আমি বলছি না, আমি নিজেও না করেছি তাদের। কমপক্ষে 200 ভারতীয় আমাকে বলেছেন বাংলা ভাষী যে তারা এই বাংলাদেশিদের ভিসা দেওয়ার সমর্থন করেন না। এমনকি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা আমাকে বলেছে, আওয়ামী লীগ যারা করে বা ছাত্রলীগ করে বা এই ধরনের বা কিছু বামপন্থীও রয়েছে, তারা বলে ফরিদ ভাই ভিসা কেন দিল ভারত? মানে আমার মনে হয় ভারতীয় অ্যাম্বাসেডরের পর যাকে বেশি জিজ্ঞাসা করছে সেটা আমি। আপনি বিশ্বাস করেন, ভারতের অ্যাম্বাসেডর হচ্ছেন আমাদের সম্মানিত একজন ব্যক্তি, অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত মানুষ, দীনেশ ত্রিবেদী। আমার মনে হয় আমারও মনে করছে যে আমি তার সহকারী, অথবা মনে করে যে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কোনো সহকারী ব্যক্তি, তার ডানে বায়ে থাকি আমি। আমাকে শুধু ভারতের লোকই ফোন করেছে 200, ফোন করেছে এটা জানার জন্য। আর এমন এই 200-র মধ্যে 100 ভারত সরকারকে বকাবকি করেছে। প্রত্যেকেই বর্তমান সরকারের সমর্থিত, মানে বিজেপি সরকার সমর্থন করে। তারপরেও তারা এই সরকারকে বকাঝকা করেছে। বাংলাদেশের অসংখ্য আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, এমনকি বামপন্থী কিছু, এছাড়া যারা মুক্তিযুদ্ধের পক্ষে, এমনকি মহিলারা আমাকে বাংলাদেশে ফোন করেছে, ফরিদ ভাই এটা কি হলো, আঙ্কেল এটা কি হলো, চাচ্চু এটা কি হলো, মামা এটা কি হলো। ঠিক আছে, অনেকে অনেক ভাবে, কেউ বলেছে সিনিয়র আছে, বললো ছোট ভাই তোমার কি মনে হয়? আমি বললাম যে আমাকে এই বিষয়ে আমি ভিডিও বানাবো, আমাকে একটু সময় দিতে হবে, আমাকে ভাবতে হবে যে ভারত এটা কেন করলো। আমারও এটা সুবিধাজনক মনে হয়নি। তারপর ভারতের যারা সরকারে প্রভাব রাখতে পারে, বিজ্ঞ মানুষ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে কিছু বক্তব্য দিয়েছেন যে এই কারণে ভিসা দিয়েছে, ভারত দিতেছে। সেটা আমার কাছে খুব একটা মন পড়তে হয়নি। মনে হলো যে আমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে বা সান্ত্বনা দেওয়ার জন্য এটা বোঝালেন। তারপর আমি গভীরভাবে 48 ঘন্টা যাবৎ বিশ্লেষণ করতেছিলাম। আজকে সারাদিন বাইরে ছিলাম, কাজে ছিলাম, ব্যক্তিগত কাজে, অফিসিয়াল কাজে, বিভিন্ন কাজে ছিলাম, ক্লাস ছিল। ভাবলাম সারাদিন আমার 2 ঘন্টা যাত্রা পথ ছিল। 2 ঘন্টা শুধু, সরি 2.5 ঘন্টার মতো প্রায় আমি জার্নি করেছি, 2.5 থেকে প্রায় 3 ঘন্টা। এই 2.5 থেকে 3 ঘন্টা জার্নির মধ্যে আমি বরং আজকে একটু তাড়াতাড়ি জার্নি করতে পেরেছি। বুঝলাম না আজকে, বরং সাধারণত 4 ঘন্টা, 4.5 ঘন্টা লাগে, আজকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমার জার্নি হয়েছে একই পথ। তো এই 3 ঘন্টা আমি চিন্তা করেছি যে কেন দিল, কি কারণে দিল, ভারত কেন এত নিচু হয়ে গেল। পোস্ট দিয়েছিলাম একটা, যে বেশি নিচু হলে ছাগলে, সরি বেশি নিচু হলে ভেড়ায় পাতা খায়, বেশি নিচু হতে নাই, এটা ভারতকে বুঝিয়েছিলাম। আবার এক জায়গায় বলেছি, ওইখানে ওই পোস্টে বলেছি বেশি উঁচা হলে ঝড়ে মাথা ভেঙে ফেলে, ডাল ভেঙে ফেলে, আগাটা ভেঙে ফেলে, সেটা হলো বাংলাদেশ। কিন্তু এখন আমি বুঝতেছি ভারত কেন ভিসাটা দিয়েছে। আপনাদের ক্লিয়ার করি ভারত কেন ভিসা দিয়েছে। আপনাদের সেই হিন্দি সিনেমার ডায়লগ মনে আছে, দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, মনে আছে এই ডায়লগটা? বাংলাদেশ ভারতের সম্পর্কটা এরকম, দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। কিভাবে? এই বাংলাদেশটাকে সৃষ্টির সময় ভারত আমাদের সহযোগিতা করেছে। ভারত আমাদের তাদের প্রশিক্ষণ, সামরিক সহযোগিতা, 1 কোটির বেশি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া, আমাদের সমস্ত যুদ্ধের লজিস্টিক সাপোর্ট দেওয়া, মুক্তিবাহিনীকে ট্রেনিং দেওয়া, আন্তর্জাতিক লবিতে
শক্তিশালী অবস্থান নেওয়া, কারণ ভারতের শুধু যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি করার সহযোগিতা করেনি, কূটনৈতিক শক্তিতে ভারত আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তা নাহলে এই দেশটা স্বাধীনই হতো না। কারণ পৃথিবীর যে ৫৫টি মুসলিম দেশ ছিল, একটাও আমাদের সমর্থন করেনি, বরং কিছু কিছু দেশ সরাসরি বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষ নিয়ে। এমনকি এই যে সাদের ফিলিস্তিনি আছে না, বাংলাদেশের মানুষ যখন ফিলিস্তিনি হামাস জঙ্গিদের পক্ষ নেয়, আমার কিন্তু তখন বেজায় রাগ ওঠে। ঠিক ওই যে ভারতের ভিসা দেওয়াতে যেমন আওয়ামী লীগের লোকেরা রাগ করেছে, ওরকম আমার বেজায় রাগ ওঠে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে নেয়। কারণ এই সাদের ফিলিস্তিনিরা কেউ আমাদের পক্ষে ছিল না, কিন্তু আজও তাদের জন্য হাই হোসেন করে বুক ফাটায়। যাই হোক, সেটা অন্য বিষয়। এমনকি যে ইরানের জন্য খোদ আওয়ামী লীগের ভিতরে নয়া একটা খোমেনি লীগ সৃষ্টি হয়েছে, সেই আওয়ামী লীগেও জানে না, এই আওয়ামী লীগকে সমর্থন দেয়নি এই ইরান। তো কোন ইরান? আধুনিক ইরান। এই মোল্লা খোমেনি তেহরানের কসাইয়ের খোমেনি ছিল না, ইরান ছিল না, আধুনিক ইরান ছিল। সে আধুনিক ইরান ১৯৭১ আমাদের পক্ষে ছিল না, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগেরা খোমেনি লীগ হয়ে গেছে, হাই হোসেন করতেছে খোমেনির জন্য। আমার বোধোদয়, আমি বুঝতেই পারি না। এখন বলবেন আবেগ ওই জায়গায় খালি আবেগ হয়, আর কোথাও তো আবেগ। যেভাবে খোমেনি লীগ হয়ে গেছিল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, ওইভাবে যদি ভারতের পক্ষে থাকতো, ভারত এতক্ষণ ৩ বার বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দিত। আমার সাথে বাজি লাগতে পারে না এই কথায়। যেভাবে খোমেনি লীগ হয়ে গেছিল বাংলাদেশের আওয়ামী লীগের, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য। আমি জানি অনেকে মনে কষ্ট হচ্ছে, আমাকে অনেকে ভুলও বুঝতে পারেন। ওইভাবে যদি ভারতের পক্ষে কথা বলতো, তাহলে তখন শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ পাওয়ারে। অনেকে আওয়ামী লীগের আবার বলে আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাচ্ছে না। আরে ভাই, তুমি খোমেনি লীগ বানায় ফেলাইছ, তোমার পক্ষে ভারত কোন দুঃখে থাকবে? তুমি ভারত লীগ তো বানাইতে পারো নাই, তো ভারত কেন পক্ষে থাকবে? কিন্তু পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান হয়ে গেছে, তারা কিন্তু একটুও ভয় পায় না পাকিস্তানের পক্ষে কথা বলতে। কিন্তু ভারতের সহযোগিতা চাবেন, আবার খোমেনি লীগ হবেন, হবে না তো, হয় না ভাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, আমি গবেষণা শুরু করলাম যে ঘটনা কি। বিশ্বাস করবেন না, আমার ২ দিন ঘুম হয় নাই। একদিন ভোর, বাংলাদেশ সময় ভোর, মানে ভোর ৪টায় ৫টায় ঘুমাইতে গেছি। যখন মানুষ ঘুম থেকে উঠে, যখন ধার্মিক মুসলমানেরা ঘুম থেকে উঠে যায়, যখন ধার্মিক হিন্দুরা ঘুম থেকে উঠে যায়, তখন আমি ঘুমাইতে গেছি। ঘুম হয় না এগুলো চিন্তা করে। তো কেন ভারত ভিসা দেওয়া শুরু করলো একটু ব্যাখ্যা করি। তার আগে একটা কথা বলে নেই। আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী, তিনি কিভাবে এসেছেন? বাই রোড। মজার বিষয় হলো, তিনি বাংলাদেশে আসার কয়েকদিন পরেই তাকে একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত। মানে তিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি কিন্তু মন্ত্রীও। আমাকে কয়েকজন বলেছে, এত গুরুত্ব দেওয়ার কি, বাংলাদেশকে তাহলে খুব গুরুত্ব দেয়, তা না হলে কেন দীনেশ ত্রিবেদীকে আবার মন্ত্রী বানাবে, ইত্যাদি ইত্যাদি। যাক, সেটা তাদের ব্যাপার, এক একজন এক একভাবে ভাবতেই পারে। আমি পরে ভাবলাম যে কেন এটা হলো, একটা উদাহরণ দিই। ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, কেন ভারত ভিসা দিল। তার আগে বলি, বাংলাদেশে কেউ কেউ বলেছে ভারতের আর উপায় ছিল না ভিসা না দিয়ে। আচ্ছা, ভারতের না হয় উপায় নাই ভিসা দিয়ে, তো তোমরা যাও না, তোমাদের তো উপায় আছে আরেক দেশে যাওয়ার, যাও। এইবার বলি, একটু একটু দেখি, শুনেন। মাত্র ২৪ ঘন্টায় ১,১৩,০৩৯ জন ভিসার আবেদন করেছে। ভিসা পায়নি, আবেদন করেছে। ভিসা ফি কত জানেন? ভিসা না, ভিসা বাংলাদেশে ভারতীয় ভিসার জন্য ফি দিতে হয় না, কিন্তু যা দিতে হয় তা হলো সার্ভিস চার্জ বা কি যেন একটা নাম দিয়ে এটা নেওয়া হয়। এটা হলো ১৫০০ টাকা। আমি অঙ্কে দুর্বল, ওই অঙ্ক করতে আমার সমস্যা হয়েছে, এটা গুণ করতে, কিন্তু ৩ বার গুণন করে সহি হিসাব নিতেছে। শুনেন, ১,১৩,০৩৯ জন ভিসা প্রার্থী মানে আবেদন করেছেন, ইন্টু ১৫00 মানে ১৫০০ গুণ করলে কত হয় জানেন? ১৬,৯৬,৫৮,৫০০ টাকা। আবার শোনেন, ১,১৩,০৩৯ জন আবেদন করেছে, ভিসার আবেদন পায় নাই, আবেদন করেছে।
ভিসা প্রসেসিং ফি হলো, মনে পড়েছে, ভিসা প্রসেসিং ফি, ভিসা ফি না, একটু এভাবে না খাই, একটু এইভাবে খাইছে আর কি। প্রসেসিং ফিতে 1500 গুণ করলে, আবারও বলি, 1,13,039 জন যারা সারাদিন বললো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা একদিনে 1,13,039 জন ভিসার আবেদন করেছে। এর মধ্যে ধরে নিলাম বড় জোর আপনি 20,000 হিন্দু পাবেন, মানে 90%, প্রায় 80% হলো মুসলমান, এবং 80% মুসলমানের মধ্যে 99%ই ছিল দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এগুলো স্লোগান দিত। তারা ভারত বিরোধী, তারপরেও আবেদন করেছে। তাহলে শুনেন, আবারও বলি, 1,13,039 জন ইন্টু 1500 টাকার অ্যামাউন্ট কত জানেন? 16,95,58,500 টাকা। কি বুঝলেন? কি বুঝলেন? 1,13,039 জন, জি, কনফার্ম করলাম আর কি। একদিনে বাংলাদেশি ভিসার আবেদন একদিনেই একজন, তাহলে এখন বুঝেন, আমি অঙ্ক দুর্বল থাকতে পারি, আপনার অঙ্ক করে নিন। তাহলে একদিনেই যদি প্রায় 16 কোটি টাকা আয় হয়ে, মানে একটা ভিসা, মানে বাংলাদেশের ভিসা কেন্দ্রে যদি এত টাকা হয়, তাহলে এই ব্যক্তিগুলো যখন ভারতে যাবে কত কত খরচ করবে? প্রতিদিন পার হেড 1500 টাকায় তো হবে না, কারণ হোটেলে থাকতে হবে, খাইতে হবে। 2,000 ধরেন, 2,000 হলে কত হয়? 1 লাখে 1 লক্ষ মানুষ, আমি অঙ্কে দুর্বল, আপনারা এই করে নিয়ে নেন। 1 লক্ষ মানুষ প্রতিদিন গড়ে 2,000 টাকা খরচ করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি টাকা আসে। যদি 1 লক্ষ মানুষ প্রতিদিন 2,000 টাকা খরচ করে, তাহলে 20 কোটি টাকা আসে। হিসাব করেন, এগুলো হলো ভ্রমণ করতে যারা যাবে, বাজার ঘাট করবে, কিনবে, খাবে, দাবে। মেডিকেলে কত খরচ হয় জানেন? মেডিকেলে একটা মানুষ মিনিমাম মিনিমাম প্রতিদিন তার খরচ আছে, গড়ে যদি আপনি হিসাব করেন 10,000 টাকা সর্বনিম্ন। তাহলে এখানে আমার হিসেবে এর আগেই প্রতি বছর প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 কোটি টাকা, মানে এটা 5 বছর আগের হিসাব, চিকিৎসা বাবদ বাংলাদেশের মানুষ ভারতে খরচ করে এক বছরে। শুধু চিকিৎসা বাবদ, ব্যবসা বাণিজ্য আলাদা। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, এগুলো আলাদা। এখন বুঝতে পারছেন তো? মানে 2 থেকে 3 লক্ষ কোটি টাকার ব্যবসা। বাংলাদেশের বাজেট হচ্ছে 7 কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা। আমার ধারণা মিনিমাম এই বছর থেকে 4 লক্ষ কোটি টাকা বাংলাদেশিরা আয় করবে, মানে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতে শুধু এই যে যারা দিল্লি না ঢাকা গালাগালি করেছে তারা ওখানে ব্যয় করে আসবে। এখন বুঝতে পারছেন তো ভারত কেন ভিসাটা দিয়েছে? এটা ব্যবসা বাণিজ্য ছাড়া ধরলাম, শুধু মেডিকেল এবং ভ্রমণ, মানে মেডিকেল ট্যুরিজম আর এই ট্যুরিজম, ব্যবসার কথা বলি না, ব্যবসায়িক ভিসার কথা বলি না। ব্যবসার হিসাব আলাদা, ট্যাক্সের হিসাব আলাদা। এখন বুঝতে পারছেন তো? তাহলে এক বছরে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতে আমরা খরচ করব। তো ভারত দেখলো কি জানেন, যে বিলাইয়ের উপরে রাগ করে তো ভাজা মাছ খাওয়া, ভাত খাওয়া বন্ধ করা যায় না, এই রিস্ক ভারত নেয়নি। ভারত দেখলো যে বিড়ালের উপরে যদি রাগ করে ভাত না খাই, লস তো আমারই। অর্থাৎ ভারতকে যদি সুযোগ না দেয়, বাংলাদেশকে যদি সুযোগ না দেয়, রাগ করে, গুসা করে, যেহেতু ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, তাহলে সুবিধা কেন নিবে না? কারণ পাকিস্তান তো সুবিধা নেওয়া শুরু করেছে। ভিসার হিসাব দিলাম তো আপনাদের, যে ভিসা ফি, প্রসেসিং ফিতেই প্রতিদিন 16 কোটি, কত বলছি আপনারা সংখ্যা বলে দিয়েছি, ই করে নেন, 1,13,039 ইন্টু 1500, শুধু ভিসা ফিতেই 16 কোটি টাকা প্রায়, মানে কয়েক হাজার টাকা বাদ থাকে, কয়েক লাখ টাকা বাদ থাকে, 16 কোটি টাকা ভিসা ফি, প্রসেসিং ফি। এখন বুঝতে পারছেন তো কেন ভারত ঝুঁকি আর নিচ্ছে না? ভারত হচ্ছে, তারা চিন্তা করতেছে যে ব্যবসার সাথে রাগারাগি করা যাবে না, অর্থাৎ বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না। তাই ভারত, যেহেতু ভারতের সাথে ভারত বাংলাদেশের যুদ্ধ করবে না, তাই কেন বসে বসে লস করে? 2 বছর তাদের 22 মাস লস হয়েছে না? এই 22 মাস প্রায় 8 লক্ষ কোটি টাকা, প্রায় বাংলাদেশের বাজেটের সমান তার লস হয়ে গেছে এই প্রায় 22-23 মাসে। তাই রিক্স কেন নিবে? সেই জন্য ডিজেল দিত, সেই জন্য তেল দিত, সেই জন্য চাল ডাল পাঠাইতো, সম্পর্ক বন্ধ করতেছে না। ঠিক ভারতের সাথে চায়নার সম্পর্ক খারাপ, তারপরে কিন্তু চায়নার সাথে তার ব্যবসা বন্ধ হয় নাই। বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা তারা করতেছে এক অপরের সাথে। না চায়না বন্ধ করেছে, না ভারত বন্ধ করেছে, এক অপরের সাথে ব্যবসা। শুধু ভারতের সাথে, ভারত পাকিস্তানের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে, চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছে।
এই যে বাংলাদেশে দেখলেন ইনকাম এখন বুঝতে পার, তাহলে বাংলাদেশের সাথে যখন ব্যবসা হবে তার ইনকাম কত? আমদানি আমদানি করবে, যেগুলো বাংলাদেশ থেকে তার প্রয়োজন তা আমদানি করবে। আর ভারত থেকে তো 90% বা 80% তো রপ্তানি হবে বাংলাদেশে। তো তারা এই রিস্কটা কেন নিবে? যে মন কালাকালি করে চেহারা দেখা বন্ধ করলে তো ব্যবসায় লস। মনে করেন এক জায়গায় আপনি পাটের দাম কম পাইছেন, কিন্তু তারা আপনার পছন্দ হয় না, কিন্তু আপনি তো পাটের দাম কম, ব্যবসা তো তার সাথেই করবেন। তাই না? যদি পাটের কোয়ালিটিটা একটু ভালো হয়। অথবা মনে করেন একজনের কাছ থেকে আপনি গার্মেন্টসের কাপড় নেবেন, বানানো খরচ কম, যে মালিককে আপনার পছন্দ হয় না মনে করেন, কিন্তু কি করবেন? খরচ কম, আপনি তার কাছেই যাবেন, আপনার লাভ। তো ভারত চিন্তা করছে যে বসে থেকে কি লাভ, হয়তো বিড়ালের উপরে গোসা করে কোনো লাভ নাই। আর এমনি ভারত চাণক্য নীতির দেশ, তার পরিকল্পনা ধীরে ধীরে, অর্থাৎ তার টাকা দিয়ে এখন তার এই, যদি বাংলাদেশকে কিছু করতে হয় যে বছরে 4 লাখ থেকে 5 লক্ষ, এখন এই বছর নিশ্চিত থাকেন, অর্থাৎ এই জুলাই মাস থেকে আগামী জুলাই, মানে এই যে আসতেছে জুন গেল না, জুন শেষ, এই জুন টু আগামী জুন, মানে জুলাই টু জুলাই, নিশ্চিত থাকেন এই 12 মাসে বাংলাদেশ থেকে ভারত এই চিকিৎসা ভ্রমণ বাবদ কমসে কম 4 থেকে 5 লক্ষ কোটি টাকা ইনকাম করবে, ব্যবসা বাদ দিই। শুধু ভ্রমণ আর চিকিৎসা লিখে রাখেন এটা আপনি, মানে বাংলাদেশের বাজেটের অর্ধেকেরও বেশি। আর এটা কারা যাবে জানেন? যারা ওই যে দিল্লি না ঢাকা, যারা ভারত বয়কট করতে চায়, ভারত দখল করতে চায়, 7 সিটা খাইতে চায়, দিল্লি দখল করতে চায়, অমিত শাহকে গালাগালি করে, নরেন্দ্র মোদীকে গালাগালি করে, শুভেন্দু অধিকারী গালাগালি করে, তারাই কিন্তু আগে যাবে এবং চাচ্ছে। আপনি চেহারাগুলো দেখেছেন আজকের ভিডিও? এই যে ভিসা সেন্টারগুলোতে চেহারাগুলো দেখেছেন? হিন্দু কয়জন আর মুসলমান কয়জন? আমি তো ভেবেছিলাম শুধু আমার মতো ভারতের দালাল ছাড়া কেউ ভিসা কেন্দ্রে যাবে না, কিন্তু ও মা, একদিনে 1,13,039 জন বাংলাদেশে যে কোনো সময়ের এটা ব্রেক করে ফেলেছে। এবং এটা কালকেও তাই দেখবেন, পরশু দিনও তাই দেখবেন, বরং দেখবেন যে এটা বাড়তেই থাকবে আর কমবে না। খুব মজার না? ভারত এই জন্যে এগুলো চালু করেছে যে ব্যবসায়ী বিড়ালের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করবে না। বুঝতে পারছেন? বউয়ের সাথে রাগ করে যদি আপনি ঘরে ভাত না খান, তাহলে আপনার পয়সা খরচ করে খাইতে হবে। ঠিক আছে? তো নিজের চাউল নিজের ডাউল ঘরে থাকতে, নিজের ঘর, তো আপনি খাবেন না কেন? তো ভারত চিন্তা করলো যে আর বসে থেকে লাভ নাই, পাকিস্তান আর তুরস্ককে আর সুযোগ দেওয়া যাবে না। তাই ভারত এই চালাকিটা করলো। চালাকি না, কূটনীতি। দেখলো যে না, গোসা করলে ভারতের লস, তাই এটা নিয়ে নিছে। এখন আপনি গালাগালি দিতে থাকেন, ভারতের গালাগালি দেন, এই তোরা তো আমাদের ভিসা নাতে উপায় ছিল না, আপনি না যায় থাকেন তো দেখি, ভারতে তো উপায় নাই আপনাদের ভাষায়, আপনারা যায়েন না, তাহলে না বুঝতাম, তাইলে না বুঝতাম। দোস্তি না ছুটে, দুশ্মনী না টুটে। ভারত ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। চিকিৎসাই বলেন, ব্যবসা বলেন, এমনকি রাজনীতি বলেন, ভারতের উপর অনেক কিছুই নির্ভরশীল। বাংলাদেশের 80% অর্থনীতি, রাজনীতি, স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা 80% ভারতের উপর নির্ভরশীল। বিশ্বাস নয় বন্ধ করে দেখেন, আপনারা জানেন না, যারা বলতেছেন ভারত বয়কট করবেন, জানেন না, না যায় দেখান, গুসাটা একটু করেন। তবে আমার ভাবির পোলারা যে এত ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো, তাদের আন্দোলনটা মাঠে মারা গেল। এই যে ইলিয়াস, সাংঘাতিক ইলিয়াস, পাকি বীজ, স্বঘোষিত পাকি বীজ, পি পজিটিভ যার রক্ত, এ এত চিকরা চিকরি করলো। ওই যে গালফুল আমতারেক, রাশেদ শিবির এখন বিএনপি করে, তারপরে ভিপি নূর কত চিকরা চিকরি করলো গণরিয়া পরিষদ নামে, চিঙ্কু মামেরা কতই না বললো ভারত বয়কট, ভারত বয়কট, কাজ হইল না। মোল্লারা কত ওয়াজ করলো, কাজ হইল না, শেষে ভারতেই যাওয়া শুরু করলো। উপায় নাই, এদের টাকা গেল না। দেখলাম টাকলা ফুয়া দাবার কইছে যাই ঘটুক সে ভারতে যাবে না। যাও না, তোমার যাইতে বলছে কারা? তোর যাই, তোর ভিসা দিলে না তুই যাবি। ঠিক আছে? তো এই ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর ভারত বিড়ালের উপরে গুসা করে ভাত খাওয়াবার দেবে না। তাই ভারত ভিসা দিয়েছে এবং আরো সুযোগ সুবিধাও দেবে। ভারত কিন্তু তার তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা থেকে সে বিরত থাকবে না। সে একই সাথে 2 কাজ করে যাবে। পাকিস্তান তো মনে করেছে যে একচেটিয়া ব্যবসা করে যাবে বাংলাদেশের সাথে, পাট নিয়ে চলে যাবে, কাজ হয় নাই। পাটের দাম বাড়াই দিছি। ঠিক আছে না? এমন রাজনীতি করেছি, পাকিস্তানের কি প্ল্যান ছিল জানেন? ওই যে জাহাজে ভরে ভরে পাট নিয়ে চলে যাবে। কিন্তু আমরাও এমন চালাকি খাটিয়েছি, বিশেষ করে আমি, এটার উদ্যোক্তা আমি, যে বাংলাদেশের সাথে পাটের দাম বাড়ে। এই বছর যারা পাটের দাম পাইছেন, এটা কিন্তু আমার কারণে, আপনারা জানেন না।
আজকে ফট করে বলে দিলাম, মনে পড়ছে বলে। পাটের দাম কিন্তু আমি বাড়াইছি, নাহলে এই পাকিস্তানিরা আপনাদের পাট ওই চামড়ার মতো কম দামে নিয়ে ভাগতো, সেটা বন্ধ করিয়েছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ভারত খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। আপনি যদি মনে করেন ভারত ভুলে গেছে, ভুল হবে। হাতি কখনো ভুলে না তার শত্রুকে। এইখানে যে পেয়ারা পাকিস্তানিরা ক্ষমতায়, এইখানে যে ভারত বিরোধী শক্তিরা ঘাঁটি করতেছে, এইখানে যে ভারতকে কুক্ষিগত করার জন্যে, বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্যে কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থারা সরাসরি বসে কাজ করে, এটা ভারত জানে, খুব ভালো করেই জানে, জেনে বুঝে এগুলো করতেছে। তো ওই যে কোনো সন্দেহ নাই, বড় বড় মাথায় ছোট ছোট জিনিস ঢুকে না, তেমনি আমাদের মতো ছোট ছোট মাথায় বড় বড় জিনিস ঢুকবে না।